5 থেকে শুরু করি না, এটা বেটার হবে মনে হয়। ওকে, কোনো সমস্যা নাই। স্যার লেকচার 5 এ ছিল হচ্ছে এই যে পিং পং না কি কি জানি ছিল, মানে সিকোয়েন্সিয়াল, র্যান্ডম আর পিং পং, যেটা ওইটার মধ্যে স্যার বেসিক ডিস্টিংগুইশটা স্যার আমি বুঝতেছি না। স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। আমার কথা কি বেশি কেটে আসতেছে? জি স্যার, এতক্ষণ কিছুই বুঝি না। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, কি সমস্যা? এই দাঁড়াও তো। ওকে, লেকচার 5 দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা তোমার কোশ্চেনটা রিপিট করো তো, কি জানি কোশ্চেন করতেছিল? হ্যাঁ স্যার, প্লেটে উড়ে যায় কাপড়। হ্যাঁ, স্যার আমার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে এখানে দুই ধরনের মানে 3 ধরনের রিঅ্যাকশন ছিল, রিঅ্যাকশন না অর্ডার ছিল, সিকোয়েন্সিয়াল, র্যান্ডম আর একটা যেটা ডাবল ডিসপ্লেসমেন্ট পিং পং রিঅ্যাকশন। ওইদের মধ্যে স্যার বেসিক ডিফারেন্সটা বা ডিস্টিংগুইশটা আমি কিভাবে করব? বেসিক ডিফারেন্স? আচ্ছা এক মিনিট, এই ধরো। ওকে, তুমি হচ্ছে 3টা প্রসেসের মানে যে এই সিকোয়েন্সিয়াল, তারপরে কি জানি বলে, মানে ডিফারেন্সটা কি সেটা বুঝতে পারতেছি না। হ্যাঁ স্যার, একটু বুঝিয়ে দিলে সুবিধা হতো আর কি। মানে আমি দেখছি লাইভ সেশনটাও, রেকর্ডিংটাও দেখছি, তারপরে রেকর্ডেড লেকচারও দেখছি, বাট স্টিল মনে হলো যে আমার যেটা হচ্ছে র্যান্ডমটা আর হচ্ছে পিং পং, ওই দুইটার মধ্যে একটু মানে বুঝতে সমস্যা হচ্ছে যে কিভাবে ডিস্টিংগুইশ করবো বা এদের দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এমনিতে হচ্ছে তোমার বাই সাবস্ট্রেট রিঅ্যাকশনের তো মেইন হচ্ছে যে 2টা সাবস্ট্রেট থাকতে হবে আর কি। হ্যাঁ, 2টা সাবস্ট্রেট থাকবে, 2টা প্রোডাক্ট তৈরি হবে, এই জন্য এটাকে বাই বাই রিঅ্যাকশন বলা হয় আর কি। এবং বাই বাই রিঅ্যাকশনের টাইপ হচ্ছে আমরা 2 ভাগে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, একটা ডাবল ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার, যে সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে যেটা কি যে এই সিকোয়েন্সিয়াল আমরা যদি বলি যে ঠিক আছে, সিকোয়েন্সিয়াল আর ডাবল ডিসপ্লেসমেন্টের বেসিক ডিফারেন্সটা কোথায়? সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনের ক্ষেত্রে যেটা ঘটতে হবে যে প্রথমে এখানে যে বাইসাবস্ট্রেট রিঅ্যাকশনে সাবস্ট্রেট থাকে কয়টা? 2টা, প্রোডাক্টও থাকে 2টা। প্রথমেই 2টা সাবস্ট্রেটকেই এনজাইমের সাথে যুক্ত হতে হবে, বাইন্ড করতে হবে, দেন হচ্ছে প্রোডাক্ট তৈরি হবে। ওকে, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন। এক মিনিট, সিকোয়েন্সিয়াল, র্যান্ডম এন্ড পিং পং রিঅ্যাকশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে। ডিস্টিংগুইশ বিটুইন সিকোয়েন্সিয়াল, র্যান্ডম, ওকে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তো যেটা বলতেছিলাম আর কি, হ্যাঁ, যে সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনের ক্ষেত্রে কি, যে 2টা সাবস্ট্রেটকে আগে এনজাইমের সাথে বাইন্ড করতে হবে, তারপর হচ্ছে প্রোডাক্ট তৈরি হবে। ওকে, তা এর মধ্যে এই যে সাবস্ট্রেট, 2টা সাবস্ট্রেটই যে এনজাইমের সাথে বাইন্ড করবে, তো এই ক্ষেত্রে কখনো একটা সিরিয়াল মেইনটেইন হতে পারে, কখনো নাও মেইনটেইন হতে পারে। সিরিয়াল মানে যে ধরো আগে সাবস্ট্রেট 1 যুক্ত হবে এনজাইমের সাথে, দেন সাবস্ট্রেট 2 যুক্ত হবে। ওকে, তারপরে হচ্ছে ধরো প্রোডাক্টের ক্ষেত্রে আগে প্রোডাক্ট 1 রিলিজ হবে, দেন প্রোডাক্ট 2 রিলিজ হবে। ডাই সাবস্ট্রেট সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন এভাবে ঘটতে পারে, অথবা এভাবে ঘটতে পারে যে আগে সাবস্ট্রেট 1 যুক্ত বাইন্ড করবে এনজাইমের সাথে, দেন সাবস্ট্রেট 2 বাইন্ড করবে, অথবা আগে সাবস্ট্রেট 2 বাইন্ড করবে, দেন সাবস্ট্রেট 1 বাইন্ড করবে। তো এই যে কিভাবে
সাবস্ট্রেট বাইন্ড করতেছে এনজাইমের সাথে, সে কোনো অর্ডার মেনটেন করতেছে কি করতেছে না, এর উপর বেস করে সিকুয়েন্সিয়াল রিঅ্যাকশন গুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় সিকুয়েন্সিয়াল অর্ডার রিঅ্যাকশন, যে ক্ষেত্রে যে সাবস্ট্রেট যে বাইন্ড করলো তারা সবসময় একটা অর্ডার মেনটেন করলো। ধরো প্রথমে সাবস্ট্রেট এ বাইন্ড করবে, ধরো এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে যে এ আর বি সাবস্ট্রেট পি আর কিউ প্রোডাক্ট, ধরো এটা যদি অর্ডার, ধরো এই রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রথমে এ বাইন্ড করে তারপর বি বাইন্ড করে এবং অলওয়েজ এই অর্ডারটাই মেনটেন হয়, তাহলে এটা হবে সিকুয়েন্সিয়াল অর্ডার রিঅ্যাকশন। আর যদি এ আর বি যে ধরো এই সেম রিঅ্যাকশন এ আর বি হচ্ছে এনজাইমের সাথে বাইন্ড করার সময় কোনো অর্ডার ফলো করে না, মানে আগে এ বাইন্ড করতে পারে পরে বি বাইন্ড করতে পারে, অথবা আগে বি বাইন্ড করতে পারে পরে এ বাইন্ড করতে পারে। ওকে, যদি এরকম কোনো অর্ডার মেনটেন না হয় দেন এটা হবে সিকুয়েন্সিয়াল র্যান্ডম রিঅ্যাকশন। ওকে, বাট এই দুইটার ক্ষেত্রেই যে অর্ডার্ড হোক আর র্যান্ডম হোক দুইজনই হচ্ছে সিকুয়েন্সিয়াল রিঅ্যাকশন। সো তাদের বেসিক কন্ডিশন হচ্ছে আগে দুইটা সাবস্ট্রেটকেই এনজাইমের সাথে বাইন্ড করতে হবে। ওকে, আচ্ছা, এই তো গেল সিকুয়েন্সিয়াল রিঅ্যাকশন। তাহলে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে কি হয়, এই সিকুয়েন্সিয়াল রিঅ্যাকশনের যে কন্ডিশনটা যে প্রথমে দুইটা সাবস্ট্রেট আগে এনজাইমের সাথে বাইন্ড করবে তারপর দুইটা প্রোডাক্টগুলো তৈরি হবে, ডাবল ডিসপ্লেসমেন্টে এই জিনিসটা ঘটবে না। ডাবল ডিসপ্লেসমেন্টে একটা সাবস্ট্রেট এসে বাইন্ড করলো এনজাইমের সাথে, করে একটা প্রোডাক্ট তৈরি হয়ে গেল, দেন আরেকটা সাবস্ট্রেট এসে বাইন্ড হয়ে আরেকটা সাবস্ট্রেট তৈরি করলো। ঠিক আছে, এইটাকে হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট বা পিং পক রিঅ্যাকশন বলা হয়। তোর এক্সাম্পল দেখলে যে ফর এক্সাম্পল এই রিঅ্যাকশনটা, হ্যাঁ, অ্যাসপার্টেট আর আলফা কিটো গ্লুটারেট রিঅ্যাকশন করে গ্লুটামেট আর অক্সালো অ্যাসিটেট তৈরি করে। ঠিক আছে, সো এটা একটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন এবং এই ক্ষেত্রে যে জিনিসটা ঘটে তোমার এই যে এনজাইমটার সাথে প্রথমে অ্যাসপার্টেট এই রিঅ্যাকশনের সাবস্ট্রেট কি অ্যাসপার্টেট আর আলফা কিটো গ্লুটারেট, আর এই দুটা তো হচ্ছে প্রোডাক্ট। তো প্রথমে হচ্ছে এই রিঅ্যাকশনে অ্যাসপার্টেট এনজাইমের সাথে যুক্ত হয়, হ্যাঁ, যুক্ত হয়ে অ্যাসপার্টেট থেকে একটা অ্যামাইনো গ্রুপ এই এনজাইমের সাথে এসে ট্রান্সফার হয় আর কি। প্রথমে কিন্তু অ্যাসপার্টেট এনজাইমের সাথে এসে যুক্ত হলো, যুক্ত হয়ে বেসিক্যালি তারপরে হচ্ছে প্রোডাক্টটা তৈরি হয় অক্সালো অ্যাসিটেট। তো ডিউরিং দিস থিং যেটা হয় এই অ্যাসপার্টেট থেকে একটা অ্যামাইনো গ্রুপ এসে এনজাইমের সাথে যুক্ত হয় আর কি, ট্রান্সফার হয়। ওকে, আর অক্সালো অ্যাসিড প্রোডাক্ট তৈরি হয়, অক্সালো অ্যাসিড বের হয়ে গেল, দেন হচ্ছে এনজাইমের সাথে সেকেন্ড সাবস্ট্রেটটা এসে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে দেন সেকেন্ড প্রোডাক্টটা তৈরি হলো। ওকে, ডাবল ডিসপ্লেসমেন্ট। বেসিক ডিফারেন্স এইটাই, সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে দুইটা সাবস্ট্রেটকে অবশ্যই আগে এনজাইমের সাথে বাইন্ড করতে হবে তারপর রিঅ্যাকশন হবে। ডাবল ডিসপ্লেসমেন্ট বা পিং পয়ের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, প্রথমে একটা সাবস্ট্রেট এনজাইমের সাথে বাইন্ড করলো প্রোডাক্ট তৈরি হলো, দেন একটা সাবস্ট্রেট এসে বাইন্ড করলো প্রোডাক্ট তৈরি হলো। ওকে, স্যার বুঝা গেল ব্যাপারটা? এটাও তো কাইন্ড অফ সিকোয়েন্সিয়ালি হয়ে গেল, মানে সিরিয়ালি তো হয়ে গেল তাই না, মানে ডিসপ্লেসমেন্ট না, হইছে ওইটা বাট হচ্ছে ইয়েট সিকোয়েন্সিয়াল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম আর কি। হ্যাঁ, সিকুয়েন্সিয়ালের সত্যই হচ্ছে যে প্রথমে সাবস্ট্রেট আসতে হবে তারপরে প্রোডাক্ট তৈরি হবে। ডাবল ডিসপ্লেসমেন্টে কিন্তু ওই জিনিসটা হচ্ছে না, ইটস জাস্ট নেম। হ্যাঁ, আমরা এইটাকে সিকুয়েন্সিয়াল বলতেছি, যে সিকুয়েন্সিয়ালি হচ্ছে। এখানে সিকুয়েন্সিয়াল শুনে এখানে হচ্ছে লিটারারি মিনিং নিলে একটু বিপদ আছে। তো হচ্ছে সিকুয়েন্সিয়াল বলতে হচ্ছে যে আগে সাবস্ট্রেট আসতেছে পরে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই সিকোয়েন্সটা। কি বলছে বুঝছো? জি স্যার, ওকে, আমি ওইখানেই কনফিউজড হয়ে গেছি, মানে লিটারাল মিনিংটা নিয়ে যে কিরে এখানে তো এটা হচ্ছে না বা এটা তো ওইটার মতো। না সবসময় লিটারাল মিনিং নেওয়া যাবে না। হ্যাঁ, এবং লিটারাল মিনিং নিলেও হচ্ছে গিয়ে কনটেক্সট বেসিসে। এক্ষেত্রে কনটেক্সট হচ্ছে সিকোয়েন্স বলতে মিন করা হচ্ছে যে আগে সাবস্ট্রেট দুইটা আসবে তারপরে প্রোডাক্ট তৈরি হবে, এইটাকে আর কি রেফার করা হচ্ছে সিকোয়েন্স বেস বলতে। এটা এখন ক্লিয়ার তো নাকি? জি স্যার, এখন মোটামুটি ক্লিয়ার। ওকে, বলো তারপরে কোশ্চেন করো, কত থাকো। হ্যাঁ স্যার, আমি লেকচার 4 থেকে কোশ্চেন খুঁজে আনতেছি, ইন দ্য মিনটাইম অন্যরা কেউ করতে পারে চাইলে। ওকে, এই ফ্লোর ইজ ওপেন। স্যার লেকচার 2 তে একটা জিনিস ছিল, ওয়াটার যে লেকচারটা, সেখানে বলা হচ্ছিল যে হাই এন্ট্রপিতে থাকলে এনার্জি কম থাকে মলিকুলের, মানে এনার্জি কম লাগে। এই ব্যাপারটা একটু স্যার মানে কনফিউজিং লাগতেছে, একটু যদি ডিটেইল বলেন।
আচ্ছা কি হচ্ছে যে হাই কি হাই জানি আবার বলো। এন্ট্রপিতে থাকলে মলিকুল গুলার এনার্জি কম লাগে, এরকম একটা কথা ছিল। ওকে, আচ্ছা যেটা হচ্ছে হাই এন্ট্রপি থাকলে এনার্জি কম লাগে, ব্যাপারটা এরকম না, হাই এন্ট্রপিতে থাকলে এনার্জি কম হয়। হ্যাঁ, আমি আমি এক্সপ্লেইন করতেছি জন্টুরি। যেটা হচ্ছে এন্ট্রপি না, একটা হচ্ছে এনার্জির কি বলা যায়, ইট রিপ্রেজেন্ট দ্য স্টেট অফ দ্য এনার্জি, যে ওই জায়গায় এনার্জি বেশি কিনা। ধর একটা আমরা বলতেছি যে এই সিস্টেমের বা এন্ট্রপি হচ্ছে এরকম এই সিস্টেমের মধ্যে, এটা অ্যাকচুয়ালি রেফার করে যে ওই সিস্টেমের ওই এনার্জি কেমন কেমন আর কি। ওকে, যদি এন্ট্রপি বেশি থাকা মানে হচ্ছে এনার্জি কম, আর এন্ট্রপি কম থাকা মানে হচ্ছে এনার্জি বেশি। ওকে, এই জিনিস অলওয়েজ কনফিউজড হয়। হ্যাঁ? আমি আমি প্রায় স্টিল না, আমি প্রায় হচ্ছে এই জিনিসে প্যাচ লাগাই দিই। ওকে, সো তাহলে কি হবে আসলে, এন্ট্রপি যদি বেশি থাকা মানে এনার্জি কম থাকা কেন? আচ্ছা, এন্ট্রপি বেশি আমরা কাকে বলি? যখন একটা সিস্টেমের কি বলা যায়, কম্পোনেন্ট গুলা র্যান্ডম অবস্থায় থাকে, ফ্রিলি ঘোরাঘুরি করতে থাকে। ঠিক আছে, সো যত একটা সিস্টেমের কম্পোনেন্টরা যত বেশি র্যান্ডম বা ফ্রিলি মুভ করতে পারবে, মানে তাদের এন্ট্রপি হবে যত বেশি, মানে এন্ট্রপি মানে হচ্ছে র্যান্ডমনেস। ঠিক আছে, সো এন্ট্রপি বেশি মানে কি একটা সিস্টেমের যে কম্পোনেন্ট গুলো তারা ফ্রি মুভমেন্ট করতে পারে। হ্যাঁ, সো ফ্রি মুভমেন্ট করতে পারে মানে হচ্ছে তাদের অ্যাকচুয়ালি এনার্জি কম, দে আর স্টেবল। ওকে, আচ্ছা এই জিনিসটা ওই ইলেকট্রন প্রোটন দিয়ে চিন্তা করার আগে একটা রুমের কথা চিন্তা করো। হ্যাঁ, যে ধরো হচ্ছে একটা রুমে, ধরো আমাদের যে ব্র্যাকিউর যে ক্লাসরুম গুলো আছে, ব্র্যাকিউর ক্লাসরুমে ধরো আমাদের 40 জন ক্যাপাসিটি। হ্যাঁ, এখন তুমি দুইটা সিনারিও চিন্তা করো, যে যে একদিন 30টা স্টুডেন্ট আছে, ধরো ওই রুমে কোনো চেয়ার টেয়ার নেই। ওকে, ওই সাইজের রুম, একদিন হচ্ছে 30 জন আছে স্টুডেন্ট, আর একদিন হচ্ছে 10 জন আছে। ওকে, তাহলে এখন প্রথমে আসো, ধরো 10 জন আছে, ওই রুমটা যদি 10 জন থাকে, তারা কিন্তু খুব ফ্রিলি রুমটায় ঘুরতে পারবে মোটামুটি। ঠিক আছে, মানে ধরো চিন্তা করো যে 10 জন আছে, সো 10 জনের জন্য স্পেস কি ওই পুরো রুমটা, এখন যে রুমের পুরো রুমের স্পেস অনুযায়ী 10 জনই আছে, তো তারা ওইখানে মোটামুটি ফ্রিলি ঘোরাঘুরি করতে পারলো। এখন এই সেম রুমে যদি তুমি 30 জন দাও, তখন 30 জনের জন্য কিন্তু মুভমেন্ট করার জায়গা কমে গেল। তো 30 জনের তখন কি মুভ করতে গেলে কিন্তু তাদের কি, তারা কিন্তু একটু বাইন্ড হয়ে গেল না, তাদের ফ্রি মুভমেন্ট কমে গেল না? এই পর্যন্ত তো ঠিক আছে নাকি? জি স্যার, এইটুকু বুঝছি। ওকে, তাহলে ফ্রি মুভমেন্ট কমে যাওয়া মানে কি, র্যান্ডমনেস কম, র্যান্ডম বেশি হওয়া মানে তো ফ্রি মুভমেন্ট বেশি, র্যান্ডমলি যেখানে সেখানে যেতে পারতেছে। এখন 10 জন স্টুডেন্ট হইলে র্যান্ডমনেসটা তো বেশি থাকবে, কারণ মুভমেন্ট ইজি হবে। কিন্তু যদি স্টুডেন্ট 30 জন হয়, তখন কিন্তু র্যান্ডম মুভমেন্ট সম্ভব না। ডানে যেতে চাবে একজন দাঁড়ায় আছে, বামে যেতে চাবে আর একজন জায়গা আছে। ঠিক আছে, তুমি কিন্তু র্যান্ডমলি মুভ করতে পারবে না, তোমার মুভমেন্ট অনেক বেশি নন র্যান্ডম হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন এই নন র্যান্ডম হয়ে যাওয়া মানে কি, সেখানে কিন্তু এনার্জির পরিমাণ বেশি। ওকে, কারণ তুমি যে মানে যেতে যেতে বাধা পাচ্ছ, অল্প জায়গায় অনেক বেশি লোকজন, তার মানে কি ওখানে কিন্তু এনার্জির পরিমাণটা হচ্ছে বেশি। ওকে, এই জন্য এবং র্যান্ডমনেস কম মানে এন্ট্রপি কম আর কি। হ্যাঁ, মানে স্যার মলিকুল গুলা নড়াচড়া করতে চাইলে যেহেতু স্পেস কম, তাদের একটু জায়গা মানে একটু কষ্ট করতে হবে, এইটাই আমরা হ্যাঁ, বলতেছি না যে বেশি। অ্যাকচুয়ালি কম জায়গায় বেশি জন, সেটা ফোর্সটা বেশি না, ওইখানে ইন্টারনাল এনার্জিটা কম জায়গায় বেশি জিনিস আছে। হ্যাঁ, ওকে ওকে, স্যার, বুঝছি জিনিসটা আর কি একটু কনফিউজিং খুব। আমি এর আগেও একবার বুঝে রাখছিলাম, তাও ভুলে গেছি। ঠিক আছে, থ্যাঙ্কস। এন্ট্রপি অলওয়েজ একটা কনফিউজিং জিনিস। হ্যাঁ, এটা অলওয়েজই মানে কনফিউজিং, খালি এইটুকু মনে রাখবে যে এন্ট্রপি কম মানে হচ্ছে এনার্জি বেশি, কারণ এন্ট্রপি কম মানে হচ্ছে র্যান্ডমনেস কম। কম না? হ্যাঁ, এন্ট্রপি কম মানে র্যান্ডমনেস কম, সো এনার্জি বেশি। এন্ট্রপি বেশি মানে র্যান্ডমনেস বেশি, সো এনার্জি কম আর কি। জি স্যার, বুঝছি স্যার। চ্যাট বক্সে কেউ একজন ওই বুশরা জাকের, সে একটা কোয়েশ্চেন করছে সম্ভবত। ওকে, আচ্ছা আচ্ছা, চ্যাট বক্স আমি প্রায় মিস করি। আচ্ছা, টার্নারি কমপ্লেক্স কি এনজাইম, এই সাবকম মানে কি? আচ্ছা, এনজাইম সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্স। সাবস্ট্রেট। হ্যাঁ হ্যাঁ, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এক্স্যাক্টলি। ওই আর যে এটা কি যে সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনেরই শুধু? হ্যাঁ, কারণ টার্নারি কমপ্লেক্স আমরা বলি যে যখন দুইটা এই বাই সাবস্ট্রেট রিঅ্যাকশনের ক্ষেত্রে
যে দুইটা সাবস্ট্রেটই যখন এট দ্য সেম টাইম এনজাইমের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা টার্নারি কমপ্লেক্স বলি। এই পিং পং রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটে না। কারণ কি, পিং পং রিঅ্যাকশনের ক্ষেত্রে সাবস্ট্রেট একটা আসলো, এনজাইমের সাথে বাইন্ড করলো, প্রোডাক্ট তৈরি হয়ে প্রোডাক্টটা কিন্তু বের হয়ে গেল, এনজাইমের সাথে রিলিজ হয়ে গেল আর কি। ওকে, তো পরে এই মানে তারপরে হচ্ছে একটা সাবস্ট্রেট আসলো। তো পিং পং রিঅ্যাকশনে কিন্তু কোনো সময়ই দুইটা সাবস্ট্রেট এট এ টাইম এনজাইমের সাথে যুক্ত থাকে না। ওকে, পিং ইয়া তৈরি হয় না, তোমার কি বলে এটারে, টার্নারি কমপ্লেক্স তৈরি হয় না এখানে। সো টার্নারি কমপ্লেক্স মানেই হচ্ছে যে দুইটা সাবস্ট্রেট এট এ টাইম এনজাইমের সাথে যুক্ত আছে, I mean at the same moment they are bound with the enzyme. বুঝছো? আচ্ছা সাকিব, এই এন্ট্রপির একটা ভালো এক্সাম্পল পাইছি। হ্যাঁ, জি স্যার বলেন। একটু আই থিঙ্ক এই এক্সাম্পলটা একটু বেটার হয়। ধরো এই যে মহাকাশে মহাকাশে সবকিছু ফ্রিলি ঘোরাঘুরি করে না? মহাকাশে জি পৃথিবীর স্যার। কথা চিন্তা করো না, পৃথিবীর বাইরে সবকিছু ফ্রিলি ঘোরাফেরা করে কেন? কারণ ওখানে কোনো ফোর্স টোর্স নাই। অনেক বড় স্পেস, ফোর্স টোর্স নাই। এখন মহাকাশ থেকে ভিতরে পৃথিবীর মধ্যে আসো, পৃথিবীর মধ্যে কিন্তু আমরা মহাকাশের মতো ফ্রিলি ঘোরাঘুরি করতে পারি না, কারণ স্পেস কম এবং ওই অভিকর্ষ ফোর্সটা আছে। So আমরা আসলে তখন ফ্রিলি ঘোরাফেরা করতে পারবো যখন এনার্জি কম। আমরা কখন ফ্রিলি ঘোরাঘুরি করতে পারবো না? যখন এনার্জি হচ্ছে বেশি আর কি। যার এনার্জি বেশি সে আসলে স্টেবল না, সে র্যান্ডম অবস্থায় থাকতে পারে না আর কি, র্যান্ডমনেস কমে যায়। না স্যার, ব্যাপারটা সম্ভবত এইভাবে রিফ্রেশ করা যায়, আমরা যখন ফ্রিলি ঘোরাঘুরি করতে পারতেছি তখন এনার্জিটা কম লাগতেছে, আর যখন ফ্রি পারতেছি না ঘোরাঘুরি করতে তখন এনার্জিটা একটু বেশি লাগবে ঘোরাঘুরি করতে। ঠিক এই টাইপের না, তাহলে কারণ এটা কিন্তু আবার কাজের কাজের এক্সাম্পল চলে আসে যে আমরা যে ফ্রিলি মানে নিজেরা এনার্জি খরচ করে মানে ঘুরতেছি ঘুরতেছে না, এখানে কিন্তু ওয়ার্ক ব্যাপারটা চলে আসে। থার্মোডাইনামিক্যাল সিস্টেমে যে ওয়ার্ক আছে না, কাজ, কাজ চলে আসে এখানে, কিন্তু ব্যাপারটা এরকম না। এন্ট্রপি রিপ্রেজেন্ট করে সিস্টেমের এনার্জিটাকে। ওকে, এইখানে হচ্ছে যে আহ দাঁড়াও কেমনে বলা যায়, যে আমার এই মানে ওই সিস্টেমের ভেতরের এনার্জিটা আর কি, ফ্রিলি যখন এনার্জি ধরো কি বলা যায়, উম, 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 দাঁড়াও, ভালো একটা এক্সাম্পল চিন্তা করতেছি কেমনে এক্সাম্পল দেওয়া যেতে পারে। আচ্ছা ধরো এখন হচ্ছে ধরো যে একটা রুমের মধ্যে হচ্ছে ধরো 10 জন আছে। হ্যাঁ, 10 জন আছে, 10 জনের মধ্যে 10 জনই মানে রুমের টেম্পারেচার খুব কমফোর্টেবল টাইপের আর কি। ওকে, টেম্পারেচার কমফোর্টেবল, তারা ধীরে সুস্থে যাচ্ছে, ফ্রিলি মুভমেন্ট করতেছে, দে ডোন্ট বদার অ্যাবাউট এনিওয়ান। কেউ কারো কোনো ফোর্স দিচ্ছে না, কারোর কোনো ইয়ে নাই আর কি। হ্যাঁ, সবাই রিল্যাক্সড মুডে আছে। এখন যদি ওই রুমের মধ্যে এনার্জি দেওয়া হয় তখন কি, সব ধরো যে গরম করে দেওয়া হলো রুম আর কি। হ্যাঁ, সবারই মাথা গরম হয়ে গেছে, সবে হচ্ছে মুভ করা শুরু করলো, একজন একজনের সাথে কিন্তু বাড়ি খেতে থাকবে তখন। যে যে র্যান্ডমনেস বা ফ্রি মুভমেন্ট আমরা যেটা বলি, হ্যাঁ, ওই জিনিসটা কিন্তু থাকবে না, এনার্জি বেড়ে যাবে, সবাই ধুমধামে তার সাথে বাড়ি খেতে থাকবে, স্টেবল থাকবে না আর কি। ব্যাপারটা বুঝছো? জি স্যার বুঝছি, ব্যাপারটা আসলে সিস্টেমের উপর এক্সটার্নাল এনার্জি বা হিট ওই রকম কিছু মানে এক্সটার্নালি, ওটা হ্যাঁ, মলিকুলার এনার্জির সাথে রিলেটেড না যতটুকু আচ্ছা, বুঝতেছি। আলটিমেটলি এনার্জি মলিকুল থেকেই আসে, যত ডিপে যেতে থাকবা, হ্যাঁ, আলটিমেটলি সেটা মলিকুলেই যাবে। আর একটা সিস্টেমের এনার্জি সে কিন্তু সবগুলো সিস্টেমের কম্পোনেন্টের মধ্যে ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে না। আলটিমেটলি শোনো, আলটিমেটলি ভাঙতে থাকলে জিনিস ইলেকট্রন প্রোটন পর্যন্তই যায়। ওকে, বাট এন্ট্রপি রিপ্রেজেন্ট যে ওই টোটাল একটা সিস্টেমের এনার্জি আর কি। সিস্টেমে যখন এনার্জি থাকে তখন না র্যান্ডমনেস, আমরা না র্যান্ডমনেস বলতে বোঝায় কি বিক্ষিপ্ত ঘোরাঘুরি। আহ
মানে থার্মোডাইনামিক্স টার্মের র্যান্ডমনেস এর মানে কিন্তু আরেকটু ইয়া আর কি, আরেকটু স্পেসিফিক টাইপের আর কি। হ্যাঁ, কারণ যখন এনার্জি ধরো দুইটা যে মানে মহাশূন্যে কি হয়, মহাশূন্যে তোমরা দুই বন্ধু একসাথে যাচ্ছ, একজন একজনের সাথে বাড়ি খেলো, কিন্তু ফোর্স নিয়ে বাড়ি খাবা না, সিস্টেমে কোনো এনার্জি নাই আর কি। একজন একজনের সাথে সেখানে বাড়ি খায় না, দেখা যায় বাড়ি খেতে গেলে স্লাইডলি আস্তে করে, হ্যাঁ, ফ্রিলি মানুষকে একজন একজনের পাশ কাটায় চলে যায় আর কি। ওকে, কিন্তু যদি ফোর্স থাকে একজন একজনের সাথে কিন্তু ফোর্সফুলি বাড়ি খায়, তখন কিন্তু ফ্রি মুভমেন্টটা থাকে না আর কি, বাড়ি খেয়ে আটকায় গেল আর কি। ঠিক আছে, মহাশূন্যে কিন্তু এরকম হবে না, ধর সামনে আসতেছো ফ্রি মানে আর কি, গেলে আস্তে করে সাইড কাটা চলে গেল। ওকে, মুভমেন্টটা ফ্রি আর কি, মুভমেন্ট কোনো ফোর্স দিয়ে বাউন্ড থাকে না। কিন্তু ফোর্স থাকলে এই যে ধরো দুইটা জিনিস ফোর্সফুলি যদি আসে, ধাম করে বাড়ি খাবে আর কি, একটা ফ্রিনেস কিন্তু এখানে কম। ওকে, আচ্ছা, এমনি এন্ট্রপি জিনিসটা একটু কমপ্লেক্স আর কি, আস্তে আস্তে বুঝে যাবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, কি জানি জয়দেবনাথের কোশ্চেন কি, উইল দ্য এন্ট্রপি অফ ওয়াটার ডিক্রিজ অর ইনক্রিজ ইফ হাইড্রোফোবিক মলিকুলস এন্টার ইন দ্য ওয়াটার? হাইড্রোফোবিক মলিকিউল যদি ওয়াটারের মধ্যে যায় তাহলে কি হয়, তোমার হাইড্রোফোবিক মলিকুল যখনই ওয়াটারে যায় তখন হচ্ছে ওয়াটার মলিকুল হাইড্রোফোবিক, তো হাইড্রোফোবিক মলিকুলকে চারদিক থেকে ঘিরে ধরে, মানে তারা হচ্ছে কি জানি বলে, একটা কি লেয়ার তৈরি করে এটাকে, এই কি লেয়ার বলে, এটার নাম কি? সলভেশন লেয়ার স্যার। সলভেশন। হ্যাঁ, সলভেশন লেয়ার। তারা হচ্ছে ঘিরে ধরে, তো সলভেশন লেয়ার তৈরি হয়। তার মানে হচ্ছে এই যে মলিকুল গুলা, ওয়াটার মলিকুল গুলা, যারা যারা আগে ফ্রিলি ঘোরাঘুরি করতেছিল, এখন তারা ফ্রিলি ঘোরাঘুরি করতে পারতেছে না, তারা হচ্ছে হাইড্রোফোবিক মলিকুলটাকে চারদিক দিয়ে ঘিরে ধরে আছে, মানে উপায় নেই, ধরতেই হবে। মানে ফিজিক্সের রুল অনুযায়ী যে তারা বাধ্য। সো তার মানে কি, তাদের র্যান্ডমনেস কমে গেল, এখন ফ্রি মুভমেন্ট শেষ, ওই কয়টা আউটার মলিকুল হাইড্রোফোবিক মলিকুলের চারদিকে ঘিরে ধরলো, তার মানে র্যান্ডমনেস করে কমে গেল, তার মানে এন্ট্রপি কি হলো, এন্ট্রপি হচ্ছে কমে গেল। ওকে, ওকে, তাহলে হচ্ছে হাইড্রোফোবিক মলিকুল যদি ওয়াটারে যায় তাহলে এন্ট্রপি কমবে। ঠিক আছে, কেন কমবে জি সেটা স্যার। বুঝছো তো? জি স্যার। কারণ ওই যে কিছু ওয়াটার মলিকুল তখন বাধ্য হবে হাইড্রোফোবিক মলিকুলটা চারিদিকে তাকে ঘিরে ধরতে, ভদ্রলোকরা আগে হচ্ছে ফ্রিলি র্যান্ডমলি ঘোরাঘুরি করতে, এখন আর করতে পারতেছে না, র্যান্ডমনেস কমে গেল, ফ্রি মুভমেন্ট কমে গেল, সো এন্ট্রপি কমে গেল। ওকে, কিন্তু স্যার এটার এগেনস্টে না আমি একটা মানে অনেকদিন আগে পড়ছিলাম, সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ার দিকে একটা রিসার্চ পেপারে দেখছিলাম, ওইটা আমি ডিরেক্টলি চ্যাটে কোড করে দিচ্ছি। এই জন্য আমি কনফিউজড হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি, হাইড্রোফোবিক ইফেক্টের কারণে এরকম মানে এটা নাকি ইনক্রিজ করে, ওইটা যদি একটু এক্সপ্লেইন করে দিতেন। আমি চ্যাটে এই যে দিলাম, কোনটা কোনটা? এই যে স্যার 3 নম্বর কোয়েশ্চেনের এই যে এন্ট্রপি ডিক্রিজ করে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি একটা রিসার্চ পেপার নিয়ে কনফিউজড হয়ে গেছিলাম যে ওই পেপারটাতে আমি এক্সাক্ট এই ইনফরমেশনটা যেটা এখন চ্যাটে দিলাম, ওই এক্সাক্ট এই ইনফরমেশনটাই ওখানে মানে পুরা পেপার জুড়ে ছিল, এটা আমি একটু প্যারাফ্রেজ করে দিলাম, সামারাইজ করে দিলাম। এটার থেকে স্যার বুঝতে পারতেছি যে হাইড্রোফোবিক ইফেক্টের কারণে হচ্ছে অনেক সময় ওইটা ডিক্রিজ না করে ইনক্রিজ হয়ে যায়, ওইটা একটু যদি কোনোদিনও বলতেন। হয় না, এই কোনোদিনও হয় না। হ্যাঁ, আহ, যেটা এইখানে কথাটা আছে, এটা হচ্ছে ভাঙ্গা কথা আছে এই পেপারে, আগে পিছের কিছু কথাবার্তা আছে হয়তো বা। প্রবাবলি স্যার প্রথমে তো ডিক্রিজ করে, পরে তো একটু ইনক্রিজ করে, ওইটার কথা মেবি ওভাবে বলা হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি ওই জিনিসটাই বলা হয়েছে এখানে আর কি, মানে আহ, যখনই কোনো হ্যাঁ, হাইড্রোফোবিক মলিকুল পানিতে যাবে জি স্যার। সাথে সাথেই হচ্ছে ওই ওই কি যে সলভেশন লেয়ার ফরমেশনের কারণেই হচ্ছে তোমার ইয়া কমে যাবে আর কি, এন্ট্রপি ইনক্রিজ, এন্ট্রোপিক সরি ডিক্রিজ করবে। ডিক্রিজ করবে, হ্যাঁ স্যার ওইটাই। কিন্তু থার্মোডাইনামিক্যাল, আই মিন বেসড অন দ্য ল অফ থার্মোডাইনামিক্স ইট ইজ আনফেভারেবল, কারণ সিস্টেমের এন্ট্রপি কখনো কমতে পারে না মানে কি, কোনো সিস্টেমই প্রেফার করবে না। থিওরিটিক্যালি তো আমরা একটা সিস্টেমের এন্ট্রপি কমাইতেই পারি, জোর করে এনার্জি দিয়ে কমাই দিলাম আর কি, বাট একটা সিস্টেম চায় না তার এন্ট্রপি কখনো কমুক, কারণ সেটা তার জন্য খারাপ, হাই এনার্জি স্টেট হয়ে যায়, এবং হাই এনার্জি স্টেটে এভরিথিং ইজ আনস্টেবল। সো
সিস্টেম চাবে তখন কি, মানে হাইড্রোফোবিক মলিকিউল আসলো, এন্ট্রপি কমে গেল, এখন সিস্টেমের জন্য এটা আনফেভারেবল, এখন সিস্টেম চাবে হচ্ছে এন্ট্রপিটা বাড়ুক। এন্ট্রপি এখন সে কিভাবে বাড়াবে, তখন তারা হচ্ছে ওই কাজটা করে যে যে ধরো যে হাইড্রোফোবিক মলিকিউল গুলো আছে তাদেরকে একটা একটার সাথে মার্জ করাইতে চেষ্টা করে আর কি। এটা বুঝছো তো নাকি? হ্যাঁ স্যার, এটা এটা বুঝছি। মার্জ করালে হয় কি যে একটা হাইড্রোফোবিক সারফেসের পরিমাণ কমে যায়, সো যে ওয়াটার গুলো সলভেশন লেয়ারে ইনভলভ ছিল তারা রিলিজ হয়ে যেতে পারে আর কি। ওকে, সো দাস তারা হচ্ছে এন্ট্রপিটাকে ইনক্রিজ করে এইভাবে। এই জিনিসটাকে হাইড্রোফোবিক ইফেক্ট বলে আর কি, এবং এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রোটিন ফোল্ডিং এর ক্ষেত্রে আমাদের বডিতে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রোটিন তো যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আমাদের বডিতে কি যে রাইবোজোম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করলো, তারপরে তো তার এই যে সে কি হয় ফোল্ড হতে হয়, ফোল্ড হয়ে ফাংশনাল অবস্থাটায় আসতে, ফাংশনাল 3 ডাইমেনশনাল অবস্থায় আসতে হয়। হ্যাঁ, সেটা তার বেসড অন দ্য প্রোটিন ইট ক্যান বি কি জানি টারশিয়ারি আর কোয়াটারনারি স্ট্রাকচার, মানে ফাংশনাল ফর্মটা। ওকে, তো যদি কেউ যদি বলে যে হাইড্রোফোবিক মলিকিউল যাওয়ার পর ওয়াটারের এন্ট্রপি কি বলে ইনক্রিজ করে, এটা অ্যাকচুয়ালি রং স্টেটমেন্ট। হ্যাঁ, জি স্যার, স্যার ডান। Yep. স্যার একটা কোয়েশ্চেন করেছিলাম যে টার্নারি কমপ্লেক্স কি শুধু সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন গুলোর মধ্যেই হতে পারে, ইয়েস। বাই সাবস্ট্রেট টাবস্ট্রেটে হতে পারে না? এই সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন কি জিনিস? দুটো সাবস্ট্রেট বাইন্ড করতে হবে ওইটাই তো এনজাইমে। বাই সাবস্ট্রেট রিঅ্যাকশন, এই পুরো চ্যাপ্টারটাই বাই সাবস্ট্রেট রিঅ্যাকশন নিয়ে। এই পুরো চ্যাপ্টারটা বাই সাবস্ট্রেট রিঅ্যাকশন নিয়ে না? জি স্যার, বাই বাই। হ্যাঁ, এই যে সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন স্যার বলতেছি, ডাবল ডিসপ্লেসমেন্টের টার্ম ভুলে বাই সাব বলে ফেলি। না না না, এই দুইটাই বাই সাবস্ট্রেট। হ্যাঁ, বাই সাবস্ট্রেট বা বাই বাই রিঅ্যাকশন হচ্ছে যে রিঅ্যাকশনে সাবস্ট্রেট থাকে দুইটা, প্রোডাক্ট থাকে দুইটা। হুম, সো এই বাই সাবস্ট্রেট রিঅ্যাকশন গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন আর হচ্ছে কি জানি ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ঠিক আছে, ওই সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, সিকোয়েন্সিয়াল র্যান্ডম, সিকোয়েন্সিয়াল অর্ডার্ড। ক্লিয়ার এবার? তো ডাবল ডিসপ্লেসমেন্টও কি টার্নারি কমপ্লেক্স হতে পারে? না, টার্নারি কমপ্লেক্স আমরা কাকে বলি, আগে আমাকে বলো যে টার্নারি কমপ্লেক্সের ডেফিনিশন কি? স্যার এটাই তো বললেন যে প্রোডাক্টের সাথে এনজাইম বাউন্ড অবস্থায় থাকাটা। প্রোডাক্ট থেকে আসলে ও সাবস্ট্রেট। হ্যাঁ সাবস্ট্রেট, হ্যাঁ। হ্যাঁ, বলো আবার বলো, টার্নারি কমপ্লেক্সের ডেফিনিশন বলো। সাবস্ট্রেটের সাথে এনজাইম বাউন্ড অবস্থায়। হ্যাঁ, এইখানে তো দুইটা সাবস্ট্রেট আছে, একটা সাবস্ট্রেট না দুইটা সাবস্ট্রেট? দুটো সাবস্ট্রেট। ইয়া, দুইটা সাবস্ট্রেটই হচ্ছে এনজাইমের সাথে বাইন্ড করে থাকলে সেইটা হচ্ছে টার্নারি কমপ্লেক্স। মানে দুইটা সাবস্ট্রেটই বাই সাবস্ট্রেট রিঅ্যাকশনে সাবস্ট্রেটই থাকে কয়টা? দুইটা। এই দুইটা সাবস্ট্রেটই যদি এনজাইমের সাথে বাইন্ড করে থাকে তাহলে এইটাকে আমরা টার্নারি কমপ্লেক্স বলি আর কি। এই ডাবল ডিসপ্লেসমেন্টে এরকম কিছু কি ঘটে? না। ক্লিয়ার করার জন্য আমি ইয়েটা আবার ওপেন করতেছি, কোনো সমস্যা নেই। কই গেল? আচ্ছা, 5 থাকে না। না, থাকে না, এই জন্যই সেটা ডাবল ডিসপ্লেসমেন্ট, নাহলে তো সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন হয়ে যেত। তোমার এক্সাম্পলে দেখাই, সিকোয়েন্সিয়াল আচ্ছা, যে কোনো একটা দেখাই তাহলেই তো হবে। ধরো সিকোয়েন্সিয়ালের এই এক্সাম্পলটা, হ্যাঁ, এই কই গেল, এ আর বি হচ্ছে সাবস্ট্রেট, পি আর কি হচ্ছে প্রোডাক্ট, ই হচ্ছে এনজাইম। এই অবস্থাটা দেখো, ইএবি মানে কি, এনজাইমের সাথে বোথ এ এন্ড বি বাইন্ড করে আছে। এইটাই হচ্ছে টার্নারি কমপ্লেক্স, যখন দুইটা সাবস্ট্রেট এনজাইমের সাথে বাইন্ড করে থাকে। হ্যাঁ, ইএবি।
প্রথম এখানে কিন্তু এই ড্যাশ মানে কিন্তু ইএবি ইপিকিউ কমপ্লেক্স না, এখানে ড্যাশ দেওয়া করে কি ইএবি হয়, ইএবি থেকে ইপিকিউ হয়। ওকে, এগুলো হচ্ছে সব হুম। ট্রানজিশন অবস্থাটা, কিন্তু হটেভার ট্রানজিশন অবস্থা হলে এনজাইমের সাথে দুইটা সাবস্ট্রেট তো বাইন্ড তো করে থাকে। টার্নারি, হুম। এটা হচ্ছে টার্নারি কমপ্লেক্স। Okay. এখন আমরা ডাবল ডিসপ্লেসমেন্ট দেখি। এনজাইম এ আর বি হচ্ছে সাবস্ট্রেট, পি আর কিউ হচ্ছে প্রোডাক্ট আর কি। হ্যাঁ, এনজাইম এ সাবস্ট্রেটটা আসলো, এনজাইমের সাথে বাইন্ড করে ইএ ফর্ম করলো। হ্যাঁ, প্রোডাক্ট একটা বের হয়ে গেল না? হুম। প্রোডাক্ট কিন্তু বের হয়ে গেছে, ভদ্রলোক এনজাইম আবার একা হয়ে গেল, বি হুম। এসে আবার যুক্ত হইলো। ঠিক আছে, জি। তাহলে তো স্যার ও না, ঠিক আছে। কোনো টার্নারি কমপ্লেক্স তো তৈরি হলো না। না, দুইটা সাবস্ট্রেট কখনোই কিন্তু এট দ্য সেম টাইম এনজাইমের সাথে যুক্ত না। ঠিক আছে। এদের হঠাৎ একটা কোশ্চেন মাথায় আসলো। আমরা আচ্ছা এখানে, হ্যাঁ দেখো একটু ছবিটা দেখো, যে ইএবি ইপি কিউ, ঠিক আছে আমি বুঝলাম, এনজাইমের সাথে দুইটা সাবস্ট্রেট যুক্ত আছে, তো ট্রানজিশন স্টেটে সাবস্ট্রেট গুলো একটু চেঞ্জ হয়ে প্রোডাক্টের মতো হয়েছে, তারপরে হচ্ছে এই যে প্রোডাক্ট বের হয়ে গেল। হ্যাঁ, তো আছে পুরোটাই ই ই ই ই ই ই হ্যাঁ, এনজাইমই আছে, আর কিছু তো নাই। এই যে এইটার ক্ষেত্রে এনজাইম, হ্যাঁ এই যে ডাবল ডিসপ্লেস এনজাইম ইএ এফপি এফ এফ ই এ, ঘটনাটা কি? কেউ কি মানে ব্যাখ্যা করতে পারবা এই ঘটনাটা কি ঘটলো এখানে? মানে এনজাইম ঠিক আছে, হঠাৎ করে এনজাইমের বদলে এফ কি আসলো, কেন আসলো? স্যার কোনো অ্যামাইনো গ্রুপ ট্রান্সফার হচ্ছে? আচ্ছা, অ্যামাইনো গ্রুপই ট্রান্সফার হতে হবে এমন কোনো কথা নেই। ডাবল ডিসপ্লেসমেন্টে যেটা ঘটে, বা কার্বন ডাইঅক্সাইড এরকম? মানে এইরকম চেঞ্জ হতে পারে, যেটা বেসিক হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্টে এনজাইমটা টেম্পোরারি চেঞ্জ হয়ে যায়, এনজাইমটাকে টেম্পোরারিলি চেঞ্জ হয়, আলটিমেটলি এনজাইম আগের অবস্থায় ফিরে আসে, কিন্তু এনজাইমটা টেম্পোরারি চেঞ্জ হয়। এই জন্য মাঝপথে সেটারে এনজাইমটা ঠিক ই দিয়ে প্রকাশ না করে ডিফারেন্ট একটা লেটার দিয়ে প্রকাশ করছে। আচ্ছা আচ্ছা, এই যে আলফা কেটোগ্লুটারেট বা ওগুলাতে যে অ্যামাইনো গ্রুপটা জয়েন্ট থাকে এই জন্য। ইয়া এক্স্যাক্টলি, যেমন এইটার ক্ষেত্রে কি, যে এনজাইমের সাথে কিন্তু একটা কি অ্যামিনো গ্রুপ যুক্ত হলো, মানে পার্টিকুলার এই রিঅ্যাকশনের ক্ষেত্রে, হ্যাঁ এনজাইমটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের সময় এনজাইমের একটা টেম্পোরারি চেঞ্জ ঘটে। আচ্ছা স্যার, লেকচার 4 থেকে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, স্যার ওখানে যে লাস্টে যে ম্যাথসটা ছিল শর্টকাট বলা হয়েছে, ওই জায়গায় যদি ফর এক্সাম্পল ওই পার সেকেন্ডে সব ম্যাথস গুলো করা হয়েছে, যদি পার হুম। মিনিটে করা হতো, এটা কি তখন কি আমার কি চেঞ্জ করে নিতে হবে? ইউনিট সবগুলাকে একই হুম। রকম করতে হয়। হুম। এই যে কোনো ম্যাথে ইউনিট যদি তুমি একই রকম না আনো, ম্যাথের অ্যান্সার মিলবে না আর কি। মানে ধরো সময় তুমি আইদার সেকেন্ডে আনো নাইলে হচ্ছে মিনিটে আনো। ওকে, সেফার হচ্ছে সেকেন্ডে আনা। এখন ধরো ইয়া দেওয়া আছে, মোল দেওয়া আছে হচ্ছে ইয়াতে, একটা দেওয়া আছে মিলিমোল আর একটা দেওয়া আছে মাইক্রোমোল, আচ্ছা সবগুলোতে যে কোনো একটাতে আনতে হবে। আচ্ছা। মানে একই জিনিসের ইউনিট যদি তুমি একই না আনো, ম্যাথের অ্যান্সার হুম হুম। কখনো মিলবে না আর কি। ওকে, হুম, না আমার কথা হচ্ছে মিনিটের গুলো যদি আমি মিনিটে রাখলাম আর মিলি মাইক্রোটা শুধু চেঞ্জ করলাম, তখন কি কিছু হবে? না তখন অ্যাকচুয়ালি ইউনিট ঠিক থাকবে, কিন্তু তখন ইউনিটটা তোমায় লিখে দিতে হবে, যে ধরো পার মিলিমোলার মিনিটে পার করছি। মিনিট। হ্যাঁ, আচ্ছা মিলিমোলার পার মিনিট এই টাইপের। মানে অ্যাটলিস্ট মানে ধরো সময়কে একই ইউনিটে রাখতে হবে, মোলারিটিকে একই ইউনিটে রাখতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। একই টাইপের জিনিসটা একই ইউনিটে আনতে হবে, নাহলে ম্যাথ আর কখনো মিলবে যেগুলোর না। মধ্যে হচ্ছে পার মিনিট দেওয়া আছে তাহলে ওগুলো পার মিনিট বা পার আওয়ারে দেওয়া আছে ওগুলো পার মিনিট আওয়ার ওই সেম জিনিস রাখবো, এরকম একই এক্স্যাক্টলি, ব্যাপার। এক্স্যাক্টলি। তাহলে সেক্ষেত্রে স্যার অ্যান্সার একটু ডিফারেন্ট হবে না? অ্যান্সার ডিফারেন্ট হলে সমস্যা নেই, মানে অ্যান্সার ডিফারেন্ট মানে কি অ্যান্সার সঠিক হবে তো। আচ্ছা আচ্ছা, এখন কারণ ধরো একটা তো মিনিটে আবার সেকেন্ডে করলেও তো ওইটার জন্য অ্যান্সার ঠিক। এক্স্যাক্টলি,
ঠিক আছে, কারণ তুমি তুমি যদি তোমার ইউনিট ঠিক রাখো, হ্যাঁ, এখন একজন ধরো পার সেকেন্ড দিয়ে ম্যাথ করছে, আরেকজন পার সেকেন্ড না পার মিনিট দিয়ে ম্যাথ করছে, অ্যান্সারের ভ্যালু তো আলাদা হবে, কিন্তু দুইটা কিন্তু একই অ্যান্সার। তুমি পার সেকেন্ডটাকে পার মিনিটে কনভার্ট করো বা পার মিনিটটাকে পার সেকেন্ডে কনভার্ট করো, আলটিমেটলি অ্যান্সার একই হবে। কিন্তু তুমি ম্যাথ সলভ করার সময় যদি এক একটা ইউনিট এক এক রকম রাখো, তাহলে হুম তোমার অ্যান্সারটা ভুল হবে আর কি, ইট উইল নট বি এ কারেক্ট অ্যান্সার। হুম। আচ্ছা, ওখানে স্যার ওই জায়গায় না একটা জিনিস বলেছিল যে কে ক্যাট ইট ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স, হ্যাঁ। হুম তো স্লাইডস এর মধ্যে এমন আছে যে কে কে ক্যাট না কে টু ইট ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স, আবার কে থ্রি ইট ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স। হুম আছে তো। তো ওই দুইটা ক্ষেত্রে হচ্ছে কে ক্যাট হচ্ছে। এখন এটা কি যে কোনো এরকম ইকুয়েশনে না কনস্ট্যান্টটাকে আমি কে ক্যাট বলতে পারবো? না, বেসিক্যালি হচ্ছে কি, ওই যে তোমার কনফিউশন কি কিছু জায়গায় আছে, আবার ধরো কে টু ইটি ইকুয়াল টু ভি ম্যাক্স, কে থ্রি ইটি ইকুয়াল টু ভি ম্যাক্স, এইটা তো কনফিউশন না? হ্যাঁ, যে যখন রিয়াকশনটা কি দুইটা হলে এরকম কে টু হচ্ছে না, বা তিন। বেসিক্যালি হচ্ছে ডিপেন্ড করে কোন রিয়াকশনটা, সরি, একটা কোন স্টেপটা রেট ডিটারমাইনিং স্টেপ। হুম, বেসিক্যালি এই যে তোমার ধরো কে ক্যাট ইটি ইকুয়াল টু ভি ম্যাক্স, এই ইকুয়েশনটা, এই হুম, ইকুয়েশনটা কিন্তু হচ্ছে ওই কি বলা যায়, ধরো কোন ইকুয়েশনের ক্ষেত্রে, আচ্ছা এটা কিন্তু ম্যাথের ক্ষেত্রে যেটা ইউজ করছে যে কে ক্যাট হুম, ইকুয়াল টু, যে মানে ওই যে কে- ওইটার যে কি জানি, ধরো দেখেন ক্যাট কে ম্যাথের ক্ষেত্রে ইউজ করছে কে ক্যাট ইটি ইকুয়াল টু ভি ম্যাক্স। হুম, এই ম্যাথের ক্ষেত্রে এটা কেন ইউজ করতে পারছে, কারণ এটা একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন, এটা একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন না, হুম, স্যাড থেকে হ্যাপি হয়ে গেছে, হ্যাঁ, হুম, এটা একটা হুম, সিঙ্গেল স্টেপ রিয়াকশন। সো এই ক্ষেত্রে আসলে একটাই স্টেপ, সো কে ক্যাট এর ভ্যালু ডিপেন্ড করে ওই একটা স্টেপের উপরই, একটা স্টেপের তো একটাই কনস্ট্যান্ট, হুম, তো কে ক্যাট এর ভ্যালু ওই একটা কনস্ট্যান্টের উপরই ডিপেন্ড করতেছে। এখন ধরো একটা রিয়াকশন যেটা হচ্ছে মাল্টি স্টেপ, ধরো ধরো তিনটে স্টেপ আছে, হ্যাঁ, জি, আর তিনটে স্টেপে তিনটা আলাদা আলাদা রেট কনস্ট্যান্ট থাকবে না, কে ওয়ান কে টু কে থ্রি। জি, এখন ধরো ধরো একটা রিয়েকশনে তিনটা স্টেপ, তিনটা কনস্ট্যান্ট কে ওয়ান কে টু কে থ্রি। এখন ধরো এই রিয়েকশনে এইটা ক্লিয়ারলি ডিফাইন যে 3 নম্বর স্টেপটাই হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ, ওকে, অথবা ধরো 2 নম্বরটা, আচ্ছা ঠিক আছে, একটা একটা করে ধরো 3 নম্বর স্টেপটাই হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ, মানে প্রথম দুইটা স্টেপ রেট লিমিটিং স্টেপ না, 3 নম্বর স্টেপটাই রেট লিমিটিং স্টেপ। হুম, সো কে থ্রি হবে। হ্যাঁ কে থ্রি, সো ওই পুরো রিয়াকশনটার কিন্তু মানে রেট ডিপেন্ড করবে কে থ্রির ওপরই আর কি। ওটাকে কে ক্যাট বলবো। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে তখন আমরা বলতে পারি যে কে ক্যাট হবে কে থ্রি আর কে ক্যাট এর ভ্যালু সমান ওই ক্ষেত্রে। আহ, আচ্ছা, এখন ধরো সিচুয়েশন এরকম যে না, শুধুমাত্র লাস্টের স্টেপটা না, যে বোথ ধরো দুইটা। কে টু আর কে থ্রি, হ্যাঁ ধরো দুইটা স্টেপের হচ্ছে উপর, দুইটা স্টেপ রেট লিমিটিং, তখন কিন্তু কে ক্যাটের ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু কে ক্যাট এত সিম্পল হবে না, কারণ তখন কে ক্যাটের ভ্যালু ডিপেন্ড করবে দুইটা কনস্ট্যান্টের উপরে, সেই ইকুয়েশন কিন্তু ডিফারেন্ট হবে, হ্যাঁ, সেই হুম, ইকুয়েশন, সেই ইকুয়েশনটা এত সিম্পল হবে না, তো সেই ইকুয়েশনটা আমরা দেখি নাই, বইয়ে আছে, সমস্যা নেই। আচ্ছা, ওকে, ব্যাপারটা বুঝতে পারছো? জি, এইখানে যে এই ম্যাথটায় যে শর্টকাটটা তারা ইউজ করতে পারছে, এই জন্য ইউজ করতে পারছে কারণ মনোসাবস্টেট রিয়াকশন তো সিঙ্গেল স্টেপ, সো ডিরেক্টলি তারা ইউজ করতে পারছে যে কে ক্যাট ইটি ইকুয়াল টু ভি ম্যাক্স। আচ্ছা। স্যার আমাকে একটা গ্রাফ একটু বুঝিয়ে দিতে পারবেন? কোন গ্রাফ? ওই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন লেখা মাইকেলিস মেন্টন ইকুয়েশনে, অবশ্যই, এক মিনিট ধরো। ভি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স ইনটু সাবস্টিটিউট কয় কনস্ট্যান্ট নম্বর, লিমিটেড বাই কে। কয় নম্বর লেকচারে আছে? ওইটা ওই লেকচার 4। লেকচার 4, ওকে, কই গেল?
এই যে লেকচার 4 18 number slide provided. 18 নম্বর এই গ্রাফ, এই গ্রাফটা মাইকেলিস মেন্টনের। হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, মানে এখানে আমি কমপ্লিট নিচের এটা পড়ে কিছু বুঝিনি। কোনটা? এই যে নিচে কি কি লেখা, ডিপেন্ডেন্স অফ ইনিশিয়াল ভেলোসিটি অন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। আচ্ছা দাঁড়াও, এই দুটোর একই সাথে, হ্যাঁ এই দুটোর বড় করে দিলে পাশাপাশি থাকবে। এই বড় হয় না কেন? ওই আচ্ছা যাই হোক, ভদ্রলোক ডিস্টার্ব করতেছে। আচ্ছা আমি যাই হোক দেখা তো যায় যে কি এই যে আচ্ছা এই লেখার সাথে এটা বোঝা যায়নি। হুম। ওকে, আচ্ছা এই গ্রাফটা কি? এই গ্রাফটা হচ্ছে সাবস্ট্রেটের সাথে রিঅ্যাকশন রেটের রিলেশন আর কি। হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর কি। হ্যাঁ, ইনিশিয়াল ভেলোসিটি আছে। কেন একটা হচ্ছে বেশি স্টিপ হলো আর একটা হচ্ছে মোর, মানে এরকম হলো আর কি। হ্যাঁ ওকে, আচ্ছা this graph shows the kinetic parameters that define the limits of the curve at high and low substrate concentration. হ্যাঁ, মানে এইখানে যেটা দেখানো হয়েছে যে বেসিক্যালি V0 চেঞ্জ হচ্ছে আর কি। হ্যাঁ, যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি বেশি থাকে তখন চেঞ্জ হলে কিরকম হবে, আর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি কম থাকে তখন চেঞ্জ হলে কি হবে। ঠিক আছে, মানে ধরো একটা রিঅ্যাকশন শুরু হলো, গ্রাফটা তো আস্তে আস্তে মানে সাবস্ট্রেট, এই গ্রাফটা বেসিক্যালি কি সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সাথে রিঅ্যাকশন রেটের মানে ইনিশিয়াল রিঅ্যাকশন রেটের রিলেশনটা দেখায় আর কি এই গ্রাফটা। তার মানে কি যে সাবস্ট্রেট চেঞ্জের সাথে ইনিশিয়াল রেটটা কিভাবে চেঞ্জ হয়, এই গ্রাফটা তো এটাই রিপ্রেজেন্ট করে। am I রাইট? জি। ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে যে সিনারিও এইভাবে চিন্তা করো যে ইনিশিয়াল সাবস্ট্রেট কনসেন্ট্রেশন খুব কম। ওকে, ইনিশিয়াল সাবস্ট্রেট কনসেন্ট্রেশন খুব কম। এখন সেই রিঅ্যাকশনের ক্ষেত্রে তুমি যদি সাবস্ট্রেট অ্যাড করতে থাকো, ইনিশিয়াল রেট রিঅ্যাকশন খুব র্যাপিডলি বাড়তে থাকবে না? মানে একটা রিঅ্যাকশনের ইনিশিয়াল আমরা তো জানি যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের উপর রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে আর কি। যে ধরো একটা রিঅ্যাকশনে এখন একটা কেমিক্যাল রিঅ্যাকশন যেটার ইনিশিয়াল সাবস্ট্রেট কনসেন্ট্রেশন খুবই কম, সেইটার ক্ষেত্রে আমরা যদি সাবস্ট্রেট অ্যাড করি তো দেখা যাবে সামান্য সাবস্ট্রেট অ্যাড করার সাথে সাথে রিঅ্যাকশন রেট খুব দ্রুত বাড়তে থাকবে। মানে সাবস্ট্রেট অ্যাড করার সাথে সাথে রিঅ্যাকশন রেট খুব দ্রুত বাড়তে থাকবে। এখন আরেকটা সিনারিও চিন্তা করো, ধরো ইনিশিয়াল সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অনেক বেশি, মানে বেশ হাই আর কি, বেশি। তো এখন ইনিশিয়াল সাবস্ট্রেট রেট যদি বেশি থাকে অলরেডি কিন্তু ওই রিঅ্যাকশনটার রেট একটু বেশি থাকবে। এখন ওই রিঅ্যাকশনে যদি হচ্ছে আমরা আরো সাবস্ট্রেট অ্যাড করি তখনও হচ্ছে রিঅ্যাকশন রেট বাড়বে, কিন্তু এই ক্ষেত্রে স্লোলি বাড়বে, প্রথম সিনারিওর মতো বাড়বে না। প্রথম সিনারিওতে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন খুব কম ছিল, অনেক কম। তো এই জন্য আমরা যত সাবস্ট্রেট অ্যাড করে গেছি খুব দ্রুত রিঅ্যাকশন রেট বেড়ে গেছে আর কি। বাট সেকেন্ড সিনারিও যেখানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বেশ হাই আর কি, হ্যাঁ হাই, তো তখন যদি আমরা নতুন করে সাবস্ট্রেট অ্যাড করতে থাকি রিঅ্যাকশন রেট বাড়বে, কিন্তু স্লোলি বাড়বে, প্রথম সিনারিওর মতো অত র্যাপিডলি বাড়বে না। তো আমরা যদি প্রথম সিনারিওর ক্ষেত্রে যে ইনিশিয়াল সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি কম, সেইটার গ্রাফ যদি আঁকি, যে সাবস্ট্রেট অ্যাড করার সাথে সাথে তোমার রিঅ্যাকশন রেট কিভাবে বাড়ে, সাবস্ট্রেট অ্যাড করলে রিঅ্যাকশন রেট খুব দ্রুত বাড়তে থাকে। সো এমনিতেই গ্রাফ কি হবে, গ্রাফ খুব স্টিপ প্রকৃতির হবে, খারাপ প্রকৃতির হবে আর কি। হ্যাঁ, খুব দ্রুত ভেলোসিটি বাড়তে থাকবে, যে সামান্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ইনক্রিজ করলেই রিঅ্যাকশন রেট অনেক বেশি বেড়ে যাবে। সামান্য দেখো, সামান্য অ্যাড করছি সাবস্ট্রেট, তাতে রিঅ্যাকশন রেট অনেক বেশি বেড়ে গেছে। এটা কোন ক্ষেত্রে, যখন ইনিশিয়ালি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কম ছিল। এখন যদি ইনিশিয়ালি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বেশি থাকে সো তখন হচ্ছে সাবস্ট্রেট অ্যাড করার সাথে সাথে ভেলোসিটি বাড়বে, কিন্তু স্লোলি বাড়বে। হ্যাঁ, অত র্যাপিডলি বাড়বে না। এই জন্য গ্রাফটা হচ্ছে স্লোলি বাড়তেছে আর কি, যে আমরা সাবস্ট্রেট অ্যাড করতেছি রিঅ্যাকশন রেট বাড়তেছে বাট স্লোলি বাড়তেছে, এটাই। ওকে, তাহলে আলটিমেটলি যখন বেশি হ্যাঁ থাকে তখন হচ্ছে নিচেরটা। হ্যাঁ আচ্ছা।
ইনিশিয়াল সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর কি। স্যার না বললাম কনসেন্ট্রেশন মানে দুইটা গ্রাফে হুম, বুঝিনি। এটা একটা গ্রাফ দিয়ে দুইটা সিনারিও রিপ্রেজেন্ট করা হয়েছে, এটা একটা রিয়েকশনের গ্রাফ না, একই গ্রাফে দুইটা ডিফারেন্ট সিনারিও রিপ্রেজেন্ট না করা হয়েছে। বলছিলাম যে সেকেন্ড গ্রাফ রিপ্রেজেন্ট করছে যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন বেশি থাকে, সাবস্ট্রেটের বেশি। ইয়া এক্স্যাক্টলি। স্যার একটা কোশ্চেন ছিল। ইয়াপ। স্যার যখন মানে কনসেন্ট্রেশনটা কম থাকে তখন রিঅ্যাকশন রেটটা কেন কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে? এখানে একটা লাইন ছিল যে আহ, রিঅ্যাকশনটা যে তো অল টাইমই কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, মোস্ট অফ দ্য কেস আর কি। কিন্তু স্যার যখন হায়ার কনসেন্ট্রেশন ছিল তখন তো ওখানে মানে ওইভাবে স্পেসিফিক্যালি লেখা ছিল না যে ডিপেন্ড করে। আচ্ছা, যেটা হচ্ছে একটা রিঅ্যাকশনের যে জিরো অর্ডার রিঅ্যাকশন যদি না হয়, হ্যাঁ কিছু রিঅ্যাকশন আছে কি যেগুলো হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন, জিরো অর্ডার রিঅ্যাকশনে হচ্ছে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না আর কি। হুম, তা হচ্ছে আহ কি বলে, হ্যাঁ জিরো অর্ডারের উপর, এই জন্যই তো জিরো অর্ডার, কারণ কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। বাকি যে অর্ডার আছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে, এদের কিন্তু কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। কি রিঅ্যাকশন রেট, রিঅ্যাকশন রেট অলওয়েজ এদের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে, মানে রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশনের উপরে। কথা অ্যাকচুয়ালি এটা না, কথা হচ্ছে যে কনসেন্ট্রেশনের উপর যে ডিপেন্ড করতেছে, তার মানে কি যে কনসেন্ট্রেশন বাড়ালে বা কমালে রিঅ্যাকশন রেট বাড়বে না কমবে। কনসেন্ট্রেশন বাড়ালে বা কমালে ডেফিনেটলি রিঅ্যাকশন রেট বাড়বে বা কমবে, সেটাই স্বাভাবিক, কারণ দেয়ার রিঅ্যাকশন রেট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। এখানে ঘটনা হচ্ছে যে এই যে বাড়তেছে বা কমতেছে, এটা কত দ্রুত বাড়তেছে বা কত দ্রুত কমতেছে, কথা হচ্ছে ওইটা। রিঅ্যাকশনের মানে জিরো অর্ডার রিঅ্যাকশন বাদে সব রিঅ্যাকশনের রেটেরই, ধর একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেট অবশ্যই কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে, এই জন্যই তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, নাহলে তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনই হইতো না। যে তার রেট অবশ্যই কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। এখন হচ্ছে রেট, আরেকটা গ্রাফ ছিল না ওই যে আম, কি জানি ওই ইকুয়েশনটা ছিল, লেনবার্গ ইকুয়েশন, স্যার ওইটার গ্রাফটা একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা এখন যেটা বলছি সেটা বুঝছো তো নাকি? জি স্যার ওইটা বুঝতে। ওকে, আচ্ছা লিউয়েনবার্গ গ্রাফটা কি, যেটা হচ্ছে এই যে মাইকেলিস মেন্টেনের যে ইকুয়েশনটা আছে না, এই ইকুয়েশনটা তো আসলে কি প্যারাবোলার ইকুয়েশন। সো এটা দিয়ে আমরা যখন গ্রাফ আঁকি, এটা এরকম প্যারাবোলার মতো হয় আর কি। সো প্র্যাকটিক্যাল ফিল্ডে এই ধরনের রিয়াকশন না ইউজ করা ডিফিকাল্ট আর কি। মানে ধরো তুমি হচ্ছে কম্পেয়ার করতে চাচ্ছ ডিফারেন্ট এনজাইমের কাইনেটিক্স এর মধ্যে, অথবা একই এনজাইম ডিফারেন্ট সাবস্ট্রেট, তো এই ধরনের কাইনেটিক্স তুমি যখন কম্পেয়ার করতে চাচ্ছ, তা আমাদের তো এরকম গ্রাফ দিয়ে কম্পেয়ার করতে হয়, আমরা ইকুয়েশন ইউজ করে গ্রাফ আঁকি, তারপর গ্রাফ কম্পেয়ার করি। তো এই ধরনের হাইপারবোলিক টাইপ গ্রাফ, ব্যাকাতারা গ্রাফ কম্পেয়ার করে একটা একটার সাথে খুব ডিফিকাল্ট আর কি। সো এই জিনিসটাকে ইজি করার জন্য এই লাইনওয়েভার বার্গ সাহেব যেটা করছে, এই গ্রাফটাকে সোজা বানায় ফেলছে মাইকেলিস মেন্টেন ইকুয়েশনে। কারণ গ্রাফটাকে সে আসলে কিভাবে সোজা বানাইছে, মাইকেলিস মেন্টেনের যে অরিজিনাল ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাকে সে প্যারাবোলার ইকুয়েশন থেকে স্ট্রেট লাইনের ইকুয়েশনে কনভার্ট করছে। তো এই চেঞ্জটা করা এত জটিল কিছু ছিল না, সে জাস্ট যে অরিজিনাল মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটা, সেটার হচ্ছে জাস্ট ইনভার্স করে দিছে, মানে উল্টাই দিছে। উল্টাই দিয়ে, উল্টাই দেওয়াতে সেটা হচ্ছে এরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়ে গেছে, 1/v km বাই ভি ম্যাক্স প্লাস 1/v max। এটা কিন্তু সরল রেখার ইকুয়েশন, স্ট্রেট লাইন, y ইকুয়াল টু mx প্লাস c, y ইকুয়াল টু mx প্লাস c, সরল রেখার ইকুয়েশন। সো এটাকে গ্রাফে আঁকলে এটা একটা স্ট্রেট লাইন হয়ে যায়, দ্যাটস ইট। স্ট্রেট লাইন হওয়ার সুবিধা হচ্ছে এটা, এর প্র্যাকটিক্যাল ইউজ অনেক, ইট বিকামস মাচ ইজিয়ার, কনভিনিয়েন্ট। ওকে, তারপরে স্যার 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 রেট লিমিটিং স্টেপস তো মাল্টি স্টেপস হতে পারে, হ্যাঁ তখন তো দুটো স্টেপের উপরেই ডিপেন্ড করবে। তো ওইটা, তো এই রেট লিমিটিং স্টেপটার মানে সিগনিফিকেন্সটা কি থাকবে? সিগনিফিকেন্স মানে কিরকম? মানে মানে এই স্টেপটা দিয়ে আমি কি করব, যে রেট ডিটারমাইন করব আমার কোনো ওই জিনিসটা এরকম? আচ্ছা, যেটা হচ্ছে কি যে
আমরা রেট ডিটারমাইনিং স্টেপ গুলো নিয়ে কেন চিন্তা করি? রেট ডিটারমাইনিং স্টেপ গুলো দিয়ে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ইকুয়েশন, ধরো আমরা একটা ইকুয়েশনের, ধরো একটা রিয়েকশন হচ্ছে আমরা এরকম কাইনেটিক্স বা ইকুয়েশন আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। সো এখন আমরা দেখলাম যে ওই রিয়েকশনে শুধুমাত্র একটা মানে স্টেপের উপরই হচ্ছে রিয়েকশনের রেট ডিপেন্ড করে। ইট ইট বিকাম ইজিয়ার। তখন আমাদের হচ্ছে পুরা কনসেন্ট্রেশন থাকবে, মানে কনসেন্ট্রেশন বলতে যে আমাদের জাস্ট পুরা কাইনেটিক্স এর ইকুয়েশন ডিরাইভ করতে হবে একটা স্টেপের উপর। এখন কোন রিয়েকশনে মাল্টিপল স্টেপ থাকতেই পারে, যে মাল্টিপল স্টেপ রেট ডিটারমাইনিং, যে ধরো একটা রিয়েকশনের 3টা স্টেপ হয়, 3টা স্টেপের মধ্যে 2টা স্টেপ হচ্ছে রেট লিমিটিং স্টেপ। সো ওই রিয়াকশনের ক্ষেত্রে আমরা যখন এই কাইনেটিক্স এর ইকুয়েশন ডেরাইভ করতে যাব, ইট উইল বিকাম কমপ্লেক্স, কারণ তখন আমাদের 2টা স্টেপ মাথায় রেখে ইকুয়েশন ডেরাইভ করতে হবে। ঠিক আছে? মানে যখন একটা রিয়াকশনে মাল্টিপল স্টেপ রেট ডিটারমিনিং হয়, সেই রিয়াকশনের ইকুয়েশন গুলো কমপ্লেক্স হয়ে যাবে। দে উইল ন্যাচারালি বিকাম ভেরি কমপ্লেক্স ইকুয়েশন গুলো। ব্যাপারটা কি বুঝছো? হ্যাঁ, তো স্যার এই যে দুইটা রেট ডিটারমাইনিং স্টেপ হয়, মানে এই জিনিসটা কি কোনো কারণে হয়ে থাকে? ওই রিয়াকশনের ওই 2টা স্টেপেরই এনার্জি রিকোয়ারমেন্ট বা অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ারমেন্ট বেশি, এই জন্য। মানে না আমরা যদি দুইটারই বলি, সেম? মানে হ্যাঁ, দুইটারই এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি বেশি আর কি। কিন্তু এক্সাক্ট স্যার সেম, এই সেম হইতে হবে এমন কোনো কথা নেই, ধরো দুইটারই বেশি, তাইলেও তো একই কথা। হ্যাঁ, বলো। না ওই যে মানে যদি কম বেশি হয় তাহলে তো আর সেটা হতো না, যেটা বেশি সেটাই ধরা হতো না শুধু? না, আসলে ওই টেক্সটে সেম লেখা আছে, এই জিনিসটা কনফিউজ করে। ব্যাপারটা এরকম না যে ধরো তুমি অ্যাক্টিভেশন এনার্জিটাকে এরকম রেঞ্জ ধরো 0 থেকে 100। হ্যাঁ, এখন ধরো 3টা স্টেপ, 2টা স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি 10। 10, একটার 10, একটার 15, একটার অ্যাক্টিভেশন এনার্জি 95। সো বেসিক্যালি পুরো রিঅ্যাকশনটা রেট ডিপেন্ড করবে ওই যার অ্যাক্টিভেশন এনার্জি সবচেয়ে বেশি। এখন ধরো 3টা স্টেপের মধ্যে একটার অ্যাক্টিভেশন এনার্জি খুব কম, এই ধরো 10-এর মতো, না 5-10। আরেকটার অ্যাক্টিভেশন এনার্জি ধরো একটার 90 আর একটার 80, দুইটারই কিন্তু বেশি। মানে এটা কিন্তু নেসেসারি না যে ওই মাল্টিপল রেট ডিটারমাইনিং স্টেপের ক্ষেত্রে 2টা স্টেপেরই, মানে ওই যে যে স্টেপ গুলো রেট ডিটারমাইনিং তার হচ্ছে সবার অ্যাক্টিভেশন এনার্জি সেম হইতে হবে। ইটস নট নেসেসারি, বেশি হইলেই হইলো। মানে আমরা আমরা অনেক সময় চিন্তা করি যে যে স্টেপটার অ্যাক্টিভেশন এনার্জি বেশি সেটাই রেট ডিটারমাইনিং স্টেপ। ব্যাপারটা এত এত সিম্পল না আর কি। মানে বাকিগুলোর অ্যাক্টিভেশন এনার্জি কতখানি বেশি বা কতখানি কম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বুঝছো ব্যাপারটা? বুঝছি স্যার। স্যার লেনিঞ্জারের মধ্যে হ্যাঁ, যে যে ম্যাথস এর কথা বলেছেন ওটার পেজ নাম্বারটা কি বলতে পারবেন স্যার প্লিজ? এই পেজ নাম্বার তো মনে নেই। স্যার আমি বের করেছি কিন্তু ওখানে ম্যাথস গুলো, আচ্ছা অ্যানসারস দো স্যার কোথায় পাওয়া যাবে? অ্যান্সার তো দেওয়া নাই। ঠিক তো আছে, স্যার আমি অ্যান্সার ম্যাথস করলাম তো এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে আমি কোত্থেকে দিস ইজ বুঝবো? প্র্যাকটিস, দিস ইজ প্র্যাকটিস। হ্যাঁ, এই তো প্র্যাকটিস। তো প্র্যাকটিসের জন্যই তো স্যার, এত টেস্ট হইলে কি আমি ক্যান্সার চাইতাম আপনার থেকে? এত কঠিন কোশ্চেন আসবে না ম্যাথ। হ্যাঁ, সো চিন্তা করার কোনো কারণ নেই। ক্লিনিঞ্জারের বইয়ে যে ম্যাথ আছে অনেকগুলো ম্যাথ অনেক কমপ্লেক্স, আমরা অত ডিটেলস পড়িই নেই। হুম যতখানি ডিটেলস থিওরি আমরা পড়ি নাই, মানে হুম। যতটুকু থিওরি আমরা পড়ছি অতটুকুরই ম্যাথ আসবে। যে থিওরি আমরা পড়ি নাই সেই থিওরির ম্যাথ আর কি আসবে না। হ্যাঁ, ওকে। সো এমন ম্যাথ আমি দিব না যে এটা থিওরি অ্যাকচুয়ালি ডিসকাস করা হয়নি, তো চিন্তার কোনো কারণ নেই। না যেরকম স্যার আজকে অনেকগুলা মানে ইকুয়েশন ধরে ধরে যেরকম বুঝতেছি দুই একটা করে, এরকম তো স্যার ভেতরে অনেকগুলো ইকুয়েশন আছে না, ওখানে। ওগুলোর দরকার নেই। হ্যাঁ, অত কিছু আচ্ছা বোঝার চেষ্টাই করো না, তাইলে বিপদে পড়ে ওকে যাবে আর কি। ওকে কারণ ওকে অত থিওরি আমরা পড়ি নাই আর কি। ওকে স্যার। ওকে, আচ্ছা, তারপরে কি অবস্থা? আর কোশ্চেন?
এই মিড জানি কবে। 30 তারিখে স্যার। ওকে, নেক্সট ক্লাসে। যে এত চিন্তার কোনো কারণ নেই, হ্যাঁ, মোটামুটি বুঝে থাকলেই পরীক্ষা ভালো হবে। স্যার আমাদের মানে চ্যাপ্টারে যে মানে লেকচারের মধ্যে যেই থিওরি থেকে যে আমরা ইকুয়েশন গুলো পেয়েছি ওগুলা থেকে কি স্যার ম্যাথ করা যাবে না নাকি আরো? যাবে যাবে, এর বাইরে থেকে আসবে না। আচ্ছা স্যার। মানে আমরা যতটুকু যা যা পড়ি নাই সেখান থেকে কোনো কিছু আসবে না। কোশ্চেন আসবে আমরা যতটুকু পড়ছি এর মধ্যে থেকেই আর কি। আমি তো সব ইকুয়েশনই পড়ছি স্যার। সো এর বাইরে কিছুই আসবে না আর কি। হ্যাঁ, এর ওপেন বাইরে বুক আবার আরো এক্সাম। আছে। এর বাইরে কত আছে তোমার লেলিঞ্জারের বইয়ে যদি তোমরা খালি ইকুয়েশন দেখো, মানে আমরা তো জাস্ট মনোসাবস্টেট রিঅ্যাকশনের ইকুয়েশন নিয়ে করছি। ওই বাইসাবস্টেটের ইকুয়েশন আলাদা না, হুম। সিচুয়েশন। এবং এবং আমরা হচ্ছে যে ইকুয়েশন গুলো যতগুলো ড্রাইভ করছি সবগুলাই কিন্তু টেম্পারেচার মনোসাবস্টেট। ফিক্সড রেখে, মানে একে তো মানে মনোসাবস্টেট প্লাস হচ্ছে কিন্তু টেম্পারেচার ফিক্সড রেখে। এটা তোমরা মানে খেয়াল করছো কিনা জানি না, আমাদের সব ডেরাইভেশনের টেম্পারেচার আমরা শুরুতেই ধরে নিছি যে টেম্পারেচার ফিক্স। টেম্পারেচার ভ্যারিয়েবল, টেম্পারেচার যদি ফিক্স না হয় একটু ভ্যারি করে ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। তারপরে কাইনেটিক্সে তো টেম্পারেচার বা কি জানি যে মানে আমরা হচ্ছে টেম্পারেচার ফিক্স রেখে সাবস্টেট কনসেন্ট্রেশনের উপর বেস করে ইকুয়েশন ডিরাইভ করছি। এখন ধরো সাবস্টেট কনসেন্ট্রেশনই তো একমাত্র ফ্যাক্টর না যেটার উপর একটা রিয়েকশনের রেট ডিপেন্ড করে। টেম্পারেচার একটা ফ্যাক্টর, পিএইচ একটা ফ্যাক্টর। হ্যাঁ, তো যদি পিএইচও চেঞ্জ হয় ইকুয়েশন চেঞ্জ হবে। মানে তুমি যদি ইকুয়েশনের পিএইচ কে নিয়ে আসো অ্যাজ এ ফ্যাক্টর, ইকুয়েশন চেঞ্জ হবে। টেম্পারেচারকেও একটা ভেরিয়েবল হিসেবে ফ্যাক্টর হিসেবে নিয়ে আসো, ইকুয়েশন চেঞ্জ হবে। মানে অ্যাকচুয়ালি ইকুয়েশনের শেষ নাই। হ্যাঁ, সো আমাদের পক্ষে সম্ভবও না অত ইকুয়েশন পড়া, অত নেসেসারিও না। So, আমরা যতটুকু ইকুয়েশন পড়ছি অতটুকুর বেসিসেই আমরা আর কি ম্যাথ করবো পরীক্ষা। হ্যাঁ, সাকিব কিছু বলতে চাও? স্যার বলতে চাই বলতে ডিউরেশন, স্যার টাইম ডিউরেশন কতক্ষণ থাকবে? কারণ ওই দিন আমার ল্যাব মিট পড়ছে ল্যাব 4 এর। এই তোমার যে ল্যাব আছে এটা আমি জানি। হ্যাঁ, এমনিতে 12 ঘন্টা দেওয়া থাকবে, তুমি আমার সাথে জি স্যার। কন্ট্যাক্ট করো আর কি। জি স্যার, ওইটাই মনে করাই দিলাম। আর স্যার আরেকটা বিষয়, এটা কোর্সের সাথে না, হ্যাঁ, স্প্রিং এর ল্যাবের ফাইনাল গুলা কি আপনারা ডেটটা ফিক্স করছেন? ওই নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনাই হয়নি, ডেট তো অনেক পরের কথা। স্যার বিটি স্টুডেন্টরা কিন্তু ডেট পেয়ে গেছে, ওদের এসএমএস এ চলে আসছে, লোকজন ফেসবুকে পোস্ট দিচ্ছে। তাই নাকি? জি স্যার। স্যার 14 আমি তারিখে আকাশ স্যার, দিয়েছে। হ্যাঁ, জি স্যার, ওদের ওদের মানে ওই লোকজন স্ক্রিনশট নিয়ে পোস্ট দিচ্ছে, সেখান থেকেই আমি জানতে যাচ্ছি, কিন্তু কেউ কিছু বলতে পারতেছে না, হইলে তো সবারই হবে।